ভাবুন তো, একটা আলমারি আছে যেটা খুললেই শুধু জামা কাপড় নয়, ওপারে পুরো এক রাজ্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, একটা বিশাল সাম্রাজ্য যেখানে ঢুকলেই পৃথিবীর সময় থেমে থাকে। কিন্তু আসল ঝামেলা শুরু হয় যখন ছোট্ট এক পরিবার আলমারিটা খুলে ওপারে গিয়ে বুঝতে পারে ওদের নাম লেখা আছে রাজ্যের ভাগ্যের খাতায়। মানে কি, জামা খুলতে গিয়ে রাজ্য বাঁচানোর দায়িত্ব? এখন প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই রাজ্যকে বাঁচিয়ে নতুন সাম্রাজ্য এর সম্রাট হতে পারবে, নাকি আলমারির ভেতরেই হারিয়ে যাবে তাদের ইতিহাস? এসব রহস্য, মজা আর ভয় সকল কিছু একসাথে জানার জন্য দেখতে হবে আজকের অ্যাডভেঞ্চার কিউরিয়াস প্রকৃতির এক মুভি। আর অ্যাডভেঞ্চারি প্রেমিকরা এইটা না দেখলে তো আপনার জীবনের আলমারিটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে ঝটপট আজকের মুভিটি শুরু করা যাক। তবে তার আগে আমি রাকিবুল A to Z গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ দ্য ক্রনিকলস অফ নার্নিয়া। মুভির শুরুতে আমরা জানতে পারি 1940 সালের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। লন্ডন শহর জার্মান বোমার আঘাতে পুরো শহরই কাঁপছিল। ছোট ছোট শিশুদের জীবন ছিল মারাত্মক ঝুঁকির মধ্যে। এও সময় অনেক পরিবার তাদের সন্তানদের নিরাপদ রাখতে শহরের বাইরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই আমরা দেখি 4 ভাই বোনকে, পিটার, সুসান, এডমন্ড আর সবচেয়ে ছোট লুসি। এরা নিজেদের মাকে বিদায় জানিয়ে ট্রেনে চড়ে গ্রামে চলে যাচ্ছে। তাদের গন্তব্য এক বৃদ্ধ প্রফেসরের বাড়ি, যার নাম ডিগ্রি কির্ক। প্রফেসরের বাড়িটি ছিল বিরাট এবং অনেক ঘর আর রহস্যের কোণা দিয়ে ভরা। প্রথমে ভাই বোনরা কিছুটা অচেনা আর একঘেয়েমে মনে করলেও ধীরে ধীরে তারা বুঝতে পারে এই বাড়ির ভেতরে যেন লুকিয়ে আছে অজানা কিছু। একদিন বৃষ্টি হচ্ছিল ভীষণ, বাইরে বের হওয়ার উপায় ছিল না, তাই 4 জন ঘরের ভেতরে খেলা শুরু করে। খেলার ছলে ওরা লুকোচুরি খেলছিল। ঠিক তখনই লুসি লুকানোর জন্য দৌড়ে ঢুকে পড়ে এক ফাঁকা ঘরে। ঘরটিতে ছিল একটি বড়সড় আলমারি, বাইরে থেকে সাধারণ আলমারির মতোই দেখায়। কিন্তু লুসি যখন ভেতরে ঢোকে তখন সে ভেতরে দেখতে পায় ঝোলানো আছে অনেক পশমের জামা। প্রথমে অন্ধকার মনে হলেও কিছু দূর যাওয়ার পর সে অনুভব করে হঠাৎ চারপাশ ঠান্ডা হাওয়া বইছে, গায়ে লেগে যাচ্ছে বরফের কোণা। একসময় তখন আলমারির শেষ প্রান্ত পার হয়, তখনই সে নিজেকে খুঁজে পায় এক তুষার ঢাকা অচেনা জগতে। বিশাল গাছপালা বরফে ঢাকা, মাটি থেমে সাদা হয়ে আছে। লুসি অবাক হয়ে যায় চারপাশ দেখে। ঠিক তখনই তার সামনে হাজির হয় এক অদ্ভুত প্রাণী, দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক ছাগলের মতো। মাথায় ছোট্ট শিং, হাতে ছাতা আর একটি কিসের জানি প্যাকেট। সে হলো ফন টমাস। প্রথমে লুসি একটু ভয় পায়, কিন্তু টমাস ভদ্রভাবে তাকে শুভেচ্ছা জানায়। সে লুসিকে এই কথার ছলে আমন্ত্রণ জানায় তার ছোট্ট বাড়িতে। লুসি হাজির হয় এবং টামনাস তাকে নিয়ে যায়। টামনাসের ঘরটা ছিল অনেক আরামদায়ক, সেখানে উষ্ণ আগুন জ্বলছিল। তার এই ছোট্ট বাড়ির মধ্যে দুজনে চা খেতে বসে এবং নানা রকম গল্প করতে থাকে। টামনাস লুসিকে জানায় যে এই জগতের নাম নার্নিয়া। একসময় এখানে শান্তি ছিল, কিন্তু এখন সব কিছুই বদলে গেছে। এখানে এক দুষ্ট ডাইনির শাসন চলছে। সবাই তাকে সাদা ডাইনি বলে ডাকে। সেই ডাইনির অভিশাপের কারণে নার্নিয়া সব সময় শীতকাল থাকে, কিন্তু কখনো ক্রিসমাস আসে না। টামনাস আসলে লুসিকে ধরে নিয়ে যেতে চাইছিল ডাইনির কাছে, কারণ ডাইনি তাকে আদেশ দিয়েছিল মানুষের সন্তান দেখলেই ধরিয়ে দিতে। কিন্তু লুসির সাথে কিছু সময় কাটানোর পর তার মন নরম হয়ে যায়। শেষ পর্যন্ত সে লুসিকে ছেড়ে দেয় এবং দ্রুত আলমারির সাথে পাঠিয়ে দেয়, যাতে ডাইনির সৈন্যরা কিছু বুঝতে না পারে। লুসি আলমারি পার হয়ে আবার ফিরে আসে নিজের জগতে। আশ্চর্যের বিষয় হলো, বাইরে আসতেই দেখে তার ভাই বোন একদম কিছুই টের পায়নি। ওদের কাছে মনে হলো যেন লুসি কয়েক সেকেন্ডের জন্যই ভেতরে ঢুকেছিল, কিন্তু লুসি তো জানে সে কতক্ষণ নার্নিয়ায় ছিল। সে উচ্ছ্বাস ভরে ভাই বোনদের সব কিছু বলতে শুরু করে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না।
সবাই ভাবে সে মজা করছে বা বানিয়ে বলছে। এতে লুসি খুব দুঃখ পায়। কিছুদিন পর আবার একদিন খেলার সময় লুসি আলমারির কাছে যায়। এবার হঠাৎ এডমন্ডও তাকে অনুসরণ করে এবং সেও ভিতরে ঢুকতে থাকে। এভাবেই এডমন্ড নার্নিয়ায় প্রবেশ করে, কিন্তু তাদের অভিজ্ঞতা একেবারেই আলাদা হয়। লুসি আবার টামনাসের সাথে দেখা করে, কিন্তু এডমন্ড আলাদা পথে চলে যায় এবং তার সামনে হাজির হয় সেই ভয়ঙ্কর সাদা ডাইনি। ডাইনি নিজেকে নার্নিয়ার রানী বলে দাবি করে। সে এডমন্ডকে মিষ্টি খাওয়ায়, ভুলিয়ে নিজের রথে তুলে নেয়, তাকে গরম পানির আর এক জাদুকরী খাবার খাওয়ায়, যে খাবারটির নাম ছিল টার্কিশ ডিলাইট, যা খেতে ইচ্ছা হতে থাকে আরও বেশি। ডাইনি এডমন্ডকে বোঝায় যদি সে তার ভাই বোনদের নিয়ে আবার এখানে আসে তবে তাকে সে রাজপুত্র বানিয়ে দেবে এবং রাজ্যের সব কিছু তার হাতে তুলে দেবে। এডমন্ড এই লোভে পড়ে যায়। সে মনে মনে প্রতিশ্রুতি নেয় একদিন ভাই বোনদের নিয়ে অবশ্যই আবার ফিরে আসবে। অন্যদিকে লুসি সবকিছু দেখে খুব খুশি হয়ে ভাবে এবার নিশ্চয়ই এডমন্ড তাকে বিশ্বাস করবে। আলমারি থেকে ফিরে আসার পর লুসি ইচ্ছা স্বরে সবাইকে বলে এবার এডমন্ডও দেখেছে নার্নিয়াকে, কিন্তু এডমন্ড উল্টো বলে বসে এসব কিছুই বানানো, সে মিথ্যা বলে যেন ভাই বোনদের সামনে লুসিকে বোকা বানানো যায়। এতে লুসি ভীষণ ভেঙে পড়ে। বড় ভাই পিটার আর সুসানও লুসির প্রতি সহানুভূতি দেখায়, কিন্তু তারাও বিশ্বাস করে না। তারা ভাবে হয়তো লুসি কল্পনা করছে। প্রফেসরের কাছে ওরা যখন এই ব্যাপারটা বলে, প্রফেসর উল্টো বলে লুসি খুবই সৎ মেয়ে, হয়তো সত্যি কিছু দেখেছে। এতে সুসান আর পিটার কিছুটা হলেও চিন্তায় পড়ে যায়। এভাবেই চলতে থাকে। অবশেষে একদিন 4 ভাই বোন একসাথে আলমারির ভেতরে ঢুকে পড়ে এবং সবাই একসাথে নার্নিয়ায় প্রবেশ করে। সেখানেই শুরু হয় তাদের সত্যিকারের অ্যাডভেঞ্চারের যাত্রা। এরপর 4 ভাই বোন যখন একসাথে আলমারির ভেতরে ঢুকে তখন তারা অবাক হয়ে দেখে চারপাশে তুষার দিয়ে গাছপালা ঢাকা সেই অদ্ভুত নার্নিয়ার রাজ্য। লুসি খুব খুশি হয়, কারণ এবার কেউ তাকে মিথ্যাবাদী বলবে না। 4 জনই চারপাশে হাঁটতে থাকে এবং লুসি তাদের টামনাস নামের ফনের ব্যাপারে জানায়। কিন্তু তারা যখন টামনাসের বাড়িতে যায় তখন ভেতরে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সেই ঘরটি ভাঙাচোরা আর দেওয়ালে লিখে রাখা হয়েছে টমাসকে ডাইনির সৈন্যরা ধরে নিয়ে গেছে, কারণ সে মানুষের সন্তানকে আশ্রয় দিয়েছিল। লুসি কাঁদতে থাকে আর বাকিরা বুঝতে পারে বিষয়টা সত্যি গুরুতর। এখন তারা কি করবে সেটি বুঝতে না পেরে হঠাৎ একটি ভদ্র মহিলা বিভার হাজির হয়, যাকে আসলে বিভার জাতির প্রাণী বলা হয়। মিসেস বিভার তাদের ডেকে নিয়ে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে তারা জানতে পারে পুরো নার্নিয়া আসলে কার জন্য অপেক্ষা করছে। বিভার পরিবার জানায় এক মহান সিংহ আসলান শীঘ্রই ফিরে আসবেন। আসলান হলেন নার্নিয়ার সত্যিকারের রাজা, যিনি দীর্ঘদিন ধরে লুকিয়েছিলেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী 4 জন মানব সন্তান আসবে এবং তারা একসাথে ডাইনির শাসন শেষ করে নার্নিয়ার রাজ্যকে মুক্ত করবে এই দুষ্টু রানীর কবল থেকে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু এর মধ্যেই এডমন্ড চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে মনে করে ডাইনি যদি তাকে রাজপুত্র বানিয়ে দেয় তাহলে সে ভাই বোনদের সঙ্গে সেই রাজত্ব করতে পারবে। তাই সে সরাসরি চলে যায় ডাইনির প্রাসাদে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে ডাইনির আসল চেহারা। ডাইনি ভয়ঙ্কর, রাগী এবং নিষ্ঠুর। প্রথমে সে এডমন্ডকে মিষ্টি করে বোঝালেও পরে তাকে বন্দি করে ফেলে। এদিকে অন্য ভাই বোনরা যখন এডমন্ডকে খুঁজে পাচ্ছিল না তখন তারা উদ্গ্রীব হয়ে যায়। বিভাররা বোঝায় এডমন্ড নিশ্চয়ই ডাইনির কাছে চলে গেছে আর সময় নষ্ট করলে সবাই বিপদে পড়বে। তাই তারা দ্রুত সিদ্ধান্ত নেয় আসলানের সাথে দেখা করতে হবে। এজন্য তারা যাত্রা শুরু করে বরফে ঢাকা বনের ভেতর দিয়ে। চারপাশ শীতের রাজত্ব, কিন্তু এর মধ্যেই হঠাৎ তারা কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করে। বাতাসে এক ধরনের উষ্ণতা আসতে শুরু করে, নদীর বরফ গলতে থাকে, গাছের পাতায় আবারও নতুন কুঁড়ি ফোটে। তারা বুঝতে পারে আসলানের উপস্থিতির কাছে চলে এসেছে, কারণ ভবিষ্যৎবাণীতে বলা আছে আসলান ফিরলে
বরফের অভিশাপ ভাঙতে শুরু করবে। পথে যেতে যেতে তারা কিছু ডাইনির গুপ্তচরদের ফাঁকি দেয়। তারপর তারা পৌঁছায় আসলানের শিবিরে। সেখানে প্রথমবারের মতো তারা দেখে সেই মহিমান্বিত সিংহ আসলানকে। তার বিশাল শরীর, রাজকীয় ভঙ্গি আর কোমল দৃষ্টি দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। পিটার, সুসান আর লুসি সবার আগে তার পায়ে লুটিয়ে পড়ে। আসলান তাদের উষ্ণভাবে গ্রহণ করে, কিন্তু এডমন্ড তখনও ডাইনির কাছে বন্দী। আসলান এবং তার সেনারা পরিকল্পনা করে কিভাবে ডাইনির মোকাবেলা করা যায়। এদিকে ডাইনি এডমন্ডকে বন্দি করে রেখে তার মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। তাকে বলে তার ভাই বোন তাকে পছন্দ করে না, ওরাই সবকিছু পাবে। এডমন্ডকে কেউ গুরুত্ব দেয় না। ধীরে ধীরে এডমন্ডও কিছুটা বিভ্রান্ত হতে থাকে, তবে গভীরে সে জানে তার ভাই বোনদের সঙ্গে তার বন্ধন আছে। অন্যদিকে আসলান তার সেনাদের পাঠায় এডমন্ডকে উদ্ধার করতে। প্রচণ্ড ঝুঁকির মধ্য দিয়ে অবশেষে এডমন্ডকে মুক্ত করা হয় এবং সে আবার ভাই বোনদের সঙ্গে মিলে যায়। কিন্তু সবাই ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই ডাইনি হাজির হয় আসলানের শিবিরে। সে দাবি করে আইন অনুযায়ী এডমন্ড তার, কারণ নার্নিয়ার প্রাচীন নিয়ম বলে যে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তার প্রাণ ডাইনির হাতেই উৎসর্গ করতে হবে। এডমন্ড যেহেতু তার ভাই বোনদের বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে হত্যা করার অধিকার ডাইনির। এই দাবি শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু আসলান কিছু না বলে ডাইনির সাথে একান্তে কথা বলতে চায়। অনেকক্ষণ পর তারা দুজন ফিরে আসে। আসলান জানায় এডমন্ডকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং আর কোনো ক্ষতি হবে না। সবাই শাস্তির নিঃশ্বাস পায়, কিন্তু আসলানের চোখে তখন গভীর দুঃখ লুকিয়ে থাকে। সন্ধ্যা নেমে এলে সবাই বিশ্রামের প্রশস্তি নেয়। ভাই বোনরা বুঝতে পারে নার্নিয়ার ভবিষ্যৎ এখনও পুরোপুরি আসলানের হাতেই নির্ভর করছে, কিন্তু তারা এখনও জানে না আসলানের আসল কি সিদ্ধান্ত নিয়েছেন। এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর রাতের প্রস্তুতি, যেখানে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সবচেয়ে বড় ত্যাগের কাহিনী। রাত গভীর হলে আসলান চুপসারে শিবির ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু সুসান আর লুসি লক্ষ্য করে ফেলে এবং তাকে অনুসরণ করে। তারা দেখে আসলান একেবারে একা হেঁটে যাচ্ছে, আর চোখে তখন অদ্ভুত বিষণ্ণতা, যেন তিনি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা চুপি চুপি তার পেছনে গিয়ে জানতে পারে আসলান ডাইনির সাথে এক গোপন চুক্তি করেছিলেন। এডমন্ডের বদলে তিনি নিজেই জীবন উৎসর্গ করেছেন। সুসান আর লুসি কান্না করে অনুরোধ করে যেন তিনি এটা না করেন, কিন্তু আসলান মৃদু স্বরে বলেন এটাই একমাত্র উপায় নার্নিয়াকে রক্ষা করার জন্য। এরপর ডাইনির সৈন্যরা আসলানকে নিয়ে যায় এক অন্ধকার পাহাড়ের ওপর, যেখানে রয়েছে এক ভয়ঙ্কর পাথরের টেবিল। চারপাশে ডাইনিদের ভক্ত, দানব আর অদ্ভুত প্রাণীতে ভরা। সবাই মিলে আসলানকে অপমান করে, তার কেশর কেটে দেয়, তাকে বেঁধে ফেলে। মহিমান্বিত সেই সিংহ তখন একেবারেই অসহায় হয়ে যায়। লুসি আর সুসান লুকিয়ে সবকিছুই দেখে আর কান্নায় ভেঙে পড়ে। অবশ্যই ডাইনি নিজের ছুরিতে আসলানকে হত্যা করে। নার্নিয়ার রাজা নিথর হয়ে পড়ে থাকে পাথরের টেবিলের ওপর, আর চারপাশে দুষ্ট ডাইনিরা উল্লাসে মেতে ওঠে। ডাইনি ভেবেছিল তখন আর কেউ তাকে থামাতে পারবে না, তাই সে তার সেনাদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তার লক্ষ্য পিটার আর বাকিদের ধ্বংস করা, যাতে ভবিষ্যৎবাণী আর কখনো সম্পূর্ণ না হয়। অন্যদিকে পিটার সেনাদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এডমন্ড এবার নিজের ভুল বুঝতে পারে এবং ভাই বোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। সকাল হলে লুসি আর সুসান আসলানের মৃতদেহের চারপাশে বসে থাকে। হঠাৎ তারা দেখে সূর্যের আলো ফোটার পর টেবিল ভেঙে যাচ্ছে আর আসলান আবার জীবিত হয়ে উঠেছে। তারা অবাক হয়ে যায়। আসলান বোঝায় ডাইনি প্রাচীন নিয়ম জানলেও তার থেকেও গভীর একটি গোপন নিয়ম ছিল। যদি কোনো নির্দোষ অন্যের জন্য নিজের জীবন দেয়, তবে মৃত্যু তাকে বেঁধে রাখতে পারে না। তাই তিনি আবার ফিরে এসেছেন। আসলান ফিরে আসতেই প্রকৃতির শান্তি তার সাথে যোগ দেয়। তিনি লুসি আর সুসানকে নিয়ে ডাইনির প্রাসাদে ছুটে যান। সেখানে ডাইনির
দ্বারা পাথরের পরিণত হওয়া অসংখ্য প্রাণীকে তিনি স্পর্শ করে জীবিত করে তোলে। এভাবেই নার্নিয়ার বাহিনী আরও বেশি শক্তিশালী হতে থাকে। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। পিটারের নেতৃত্বে এক ভয়ঙ্কর লড়াই চলছে। ডাইনির সেনারা সংখ্যায় অনেক বেশি, কিন্তু পিটার আর তার সৈন্যরা প্রাণপ্রণ লড়াই করে। যুদ্ধের মাঝে এডমন্ড ডাইনির ছুরি ভেঙে দেয় যাতে সে আর কাউকে পাথরে পরিণত করতে না পারে, কিন্তু এর জন্য সে গুরুতর আহত হয়। পিটার রণক্ষেত্রে বীরের মতো দাঁড়িয়ে থাকে, তবুও মনে হচ্ছিল ডাইনি জিতে যাবে। ঠিক তখনই আসলান হাজির হয়। তার মহিমা আর শক্তিতে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। আসলান ডাইনির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে চিরতরে ধ্বংস করে ফেলে। ডাইনির মৃত্যুর সাথে সাথে নার্নিয়ার ওপর থেকে অভিশাপ চিরতরে সরে যায়। বরফ গলে সবুজ প্রান্তরের রূপ নেয়। যুদ্ধ শেষ হলে নার্নিয়ার সব প্রাণী উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে 4 ভাই বোনকে সিংহাসনে বসানো হয়। পিটার হয় হাই কিং, সুসান, এডমন্ড আর লুসি তারা হয় সহশাসক। তারা একসাথে শান্তি, সমৃদ্ধি আর ন্যায় বিচারের মাধ্যমে নার্নিয়াকে পরিচালনা করে। দীর্ঘ বছর কেটে যায়। 4 জন বড় হয়ে প্রাপ্তবয়স্ক শাসকে পরিণত হয়েছে। সবাই তাদের সাহস আর প্রজ্ঞার জন্য শ্রদ্ধা করে। একদিন শিকারে বেরিয়ে তারা হঠাৎ সেই আলমারির পথ খুঁজে পায়। কৌতূহলী হয়ে তারা ভেতরে ঢোকে এবং এক মুহূর্তে আবার নিজেদের পৃথিবীতে ফিরে আসে। অবাক ব্যাপার হলো, এখানে একটুও সময় কাটেনি। তারা এখনও ছোট্ট শিশু। যেমন তারা প্রথম দিন আলমারিতে ঢুকেছিল, ঠিক তেমনই তারা সেই আলমারি থেকে বেরিয়ে দেখতে পারে। এই অবিশ্বাস্য অভিজ্ঞতা তারা নিজেদের মনে ধরে রাখে, যদিও অন্য কেউ তা বিশ্বাস করে না। আর এভাবেই শেষ হয় নার্নিয়ার প্রথম কাহিনী, যেখানে এক সাধারণ আলমারি খুলে 4 শিশুর জীবন পাল্টে গিয়েছিল। আর তারা প্রমাণ করে সাহস, ভালোবাসা আর ত্যাগের শক্তি হলো সত্যিকারের বিজয়। তো আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারি এবং বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।